Welcome to our virtual class. We are online on English Teachers Trial. If you remember, in our last 3 presentations, we have been doing SAQs, different types and different challenges. Today we are going to take up how to deal with where, when, and last but not the least, why questions. As usual, Sudipto sir and Sanchita madam, we have both agreed, that is all 3 of us have agreed that we are going to speak in Benglish. Now, before we get into the discussion, let us know ourselves. We have Sudipto sir, Sri Sudipto Acharya from Bolpur, and Mrs. Sanchita Bhattacharya from Keshtapur, Kolkata. Sanchari Bhattacharya. I'm sorry, Sanchari Bhattacharya. Forgive me, madam. She is from Keshtapur, Kolkata, and I am Sri Rahul Sengupta from Salt Lake, Kolkata. সবাইকে আগেই অনুরোধ জানাই যে আমাদের ইংলিশ টিচার্স ট্রায়াল এর মাধ্যমে আমরা যে পরিবেশনাগুলো করছি সেগুলো যদি আপনাদের কাজে লাগে, ছাত্রছাত্রীদের জন্য উপযোগী মনে হয়, দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের এই 3টি ফোন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের মতামত, গঠনমূলক সমালোচনা, যে কোনো রকমের পরামর্শ এবং যে কোনো রকমের প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। when, where এবং why নিয়ে, যারা SAQ নিয়ে সমস্যায় ভোগে, when, where এবং why এই 3 ধরনের প্রশ্ন তাদের বিভিন্নভাবে ভাবতে হয়। আমরা আজকে এই ভাবনার রাস্তাটাই ধরিয়ে দেওয়া বলে রাখি। why নিয়ে প্রশ্ন SAQ শুধু নয়, LAQ হতে পারে, অর্থাৎ বড় ধরনের প্রশ্ন হতে পারে, তাই তো সুদীপ্ত স্যার, সঞ্চারী ম্যাডাম? একদম। কারণ why দিয়ে 6 নম্বরের প্রশ্ন হতে পারে। আমরা কিন্তু এখানে আলোচনাটা সীমাবদ্ধ রেখেছি why দিয়ে যেগুলো ছোট প্রশ্ন হতে পারে, অর্থাৎ SAQ হতে পারে, সেগুলোর দিকে। আবার মনে করিয়ে দিই, মাধ্যমিকে SAQর জন্য 2 নম্বর এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু SAQর জন্য 1 নম্বর। এছাড়া প্রত্যেকটি শ্রেণীতেই কম বেশি SAQ থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছাত্রছাত্রীরা তথ্যের বিভ্রাটে নয়, তার চেয়ে অনেক বেশি স্ট্রাকচার অর্থাৎ বাক্য গঠনের বিভ্রাটে ভুল করে। আমরা সেদিকটাতেই আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমে আমি সুদীপ্ত স্যার আপনার দিকে বন্দুকটা তাক করলাম। ধন্যবাদ স্যার। আমাদের আলোচনা প্রথমে ওয়্যার দিয়ে আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে আপনি একটু ভাগ করে নেন। ঠিক, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে ছাত্রছাত্রীরা অলরেডি জানো যে হোয়ার দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন প্লেস বা স্থান জানতে চাওয়া হয়। এখন এই প্লেস বা স্থান যে জানতে চাওয়া হচ্ছে তার যে উত্তরটা লেখার যে ধরন বা ম্যানার, সেটা দুভাবে আমরা লিখতে পারি। প্রথমত, আমরা কোনো প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা হোয়ার দিয়ে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারি। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হলো, হোয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে ইন অথবা অ্যাট এই দুটি প্রিপোজিশন আমরা ব্যবহার করি কোনো প্লেসের আগে। অর্থাৎ ইন এবং অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে তারপর আমার যে প্লেস, যে উত্তরটি হবে সেই উত্তরটি প্লেসটি বসিয়ে আমি উত্তর করতে পারি।
আরেক ধরনের হোয়ার দিয়ে আমরা উত্তর লিখতে পারি, সেটা হচ্ছে হোয়ার সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করে, যেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেসও বলে থাকি। এখন আমরা যখন বিভিন্ন উত্তরপত্র দেখি তখন যে ভুলগুলি ছাত্রছাত্রীরা করে থাকে সেগুলি হলো যে প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আইদার ওরা প্রিপোজিশন লিখতে ভুলে যায়, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন না বসিয়ে তারা প্লেসটা বসিয়ে দেয় হোয়ারের জায়গায়, অথবা ইন বা অ্যাট ছাড়া অন্য বিভিন্ন প্রিপোজিশন তারা ব্যবহার করে। আমি প্রথমেই বললাম যে প্লেসের ক্ষেত্রে ইন বা অ্যাট ছাড়া অন্য প্রিপোজিশন হয় না, অর্থাৎ আইদার ইন অথবা অ্যাট। আমাকে এটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এটা খুব খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশনের যখন ব্যবহার করব ইন অথবা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে তারপর প্লেসটা আমরা লিখব। আরেক ধরনের যে উত্তর আমাদের হয় হোয়ার সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করে, সেক্ষেত্রে যেখানে আমার প্রিপোজিশন ব্যবহার করে প্লেস লেখা যাবে না সেক্ষেত্রেই আমরা হোয়ার সাব ক্লজ ব্যবহার করি। তো সাব ক্লজের ক্ষেত্রে হোয়ার যে রিলেটিভ অ্যাডভার্ব বা লিঙ্কিং ওয়ার্ড এটা ব্যবহার করে আমরা যেটা সাবজেক্ট ভার্ব বা কমপ্লিমেন্ট যদি কিছু থাকে সেইটা আমরা সুন্দরভাবে সাজিয়ে আমরা সাব ক্লজ ব্যবহার করে আমরা হোয়ারের উত্তর লিখতে পারি। এখন আমি যদি প্রশ্ন স্যার একটু মাঝখানে একটা কথা বলছি, এই ওপর দিকে লাল কালিতে যেটা লেখা আছে সেখানে আমারই ত্রুটি, ওই কমপ্লিমেন্ট বানানটা দেখুন ভুল করে ফেলেছি। COMPLEMENT হবে, তাই তো? এটা আমার দিক থেকে ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক টাইপিং মিস্টেক হয়, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে হোয়ার দিয়ে যখন কোনো প্রশ্ন থাকে তখন যে আমরা স্ট্রাকচারটা ব্যবহার মানে আমরা দেখি প্রশ্নের স্ট্রাকচারটা, সেটা স্যার যেটা রেড মার্কে যেটা লেখা আছে সেটা দৃষ্টি আকর্ষণ করলেন আমাদের, যে আমরা প্রথমে হোয়ার যে WH ওয়ার্ডটা থাকে, তারপর আমরা বিভিন্ন অক্সিলারি ভার্ব থাকতে পারে, সেটা ডু ভার্ব হতে পারে, সেটা বি ভার্ব হতে পারে, সেটা হ্যাভ ভার্ব হতে পারে, অথবা সেটা মোডাল অক্সিলারি যা কিছু হতে পারে। তারপর সাবজেক্ট থাকে, তারপর রুট ভার্ব থাকে, তারপর স্যার যেটা বললেন কমপ্লিমেন্টের স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, যাই হোক, তো কমপ্লিমেন্ট হিসেবে অবজেক্ট বা আদার ওয়ার্ডসও থাকতে পারে। এখন আমরা আগের এপিসোডগুলোতে বারবার এটার উপর জোর দিয়েছি যে প্রশ্নের ছাঁচে উত্তরটা লেখা, অর্থাৎ ছাত্রছাত্রীদের বারবার আমরা বলি যে প্রশ্নের ছাঁচে উত্তর লেখার চেষ্টা করো। এখন যদি এই স্ট্রাকচারে কোনো প্রশ্ন থাকে তখন আমরা উত্তর যখন লিখবো, যদি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে হয় তাহলে তো খুবই সোজা, আমরা এই প্রশ্নের ছাঁচ থেকেই আমরা সেন্টেন্সটা সাজিয়ে নিতে পারি। হোয়ার এই WH ওয়ার্ডটাকে বাদ রেখে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর সেখানে যদি ডু ডিড ডাজ ছাড়া যে অন্য হেল্পিং ভার্ব যদি থাকে সেটা বসাবো। ডু ডিড ডাজ কেন, আমরা আগের এপিসোডে বারবার বলেছি যে স্টেটমেন্টের ক্ষেত্রে ডু ডিড ডাজ আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা বসাই না, আমরা ডু ডিড ডাজ এর জন্য আমাদের রুট ভার্বটা একটু চেঞ্জ হয়, সুতরাং তারপর রুট ভার্ব বসাবো এবং তারপর আমরা হোয়ার দিয়ে যে প্রশ্নটি থাকবে তার যে উত্তরটি মানে হোয়ার WH ওয়ার্ডের জন্য অংশটি আমরা ইন বা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে অথবা আমরা হোয়ার ক্লজ দিয়ে বসাতে পারি। এবার আমরা এই যে আলোচনাটা করলাম সেটা আমরা যদি একটু প্রশ্ন ভিত্তিক একটু দেখে নিই তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীদের সুবিধা হবে। যেমন প্রথম প্রশ্নটি যদি আমি একটু লক্ষ্য করি, হোয়ার ডিড গান্ধীজি ডাই, এটা এই প্রশ্নটি আমাদের ক্লাস 10 এর একটি টেক্সট থেকে নেওয়া টেক্সচুয়াল কোয়েশ্চেন। এখানে দেখো ডিড গান্ধীজি ডাই, এটাকে আমি আগে সাজিয়ে নিলাম গান্ধীজি ডায়েট, যেটা বলছিলাম ডু ডিড ডাজ যদি থাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডিড ডাজ এর ব্যবহারটা করি না। কেন? কারণ তার পরিবর্তে আমরা ডিড আছে বলে, ডিডটা যেহেতু পাস্ট টেন্স, আমরা দেখো রুট ভার্বটাকে পাস্ট ফর্মে চেঞ্জ করে নিয়েছি, ডাইটা ডিড ডাইটা ডায়েড হয়ে গেছে। তারপর যেটা বলছিলাম যে এই ইনফরমেশনটা একটা প্রিপোজিশন ব্যবহার করেও আমরা লিখতে পারি, তাই দেখো এখানে আমি ইন প্রিপোজিশন এখানে ব্যবহার করা হয়েছে। ইনটা দেখো একটু অন্য কালারের, তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্য কালারের এখানে আমরা রাখার চেষ্টা করেছি, এবং তারপর হোয়ারের জন্য যে উত্তরটি বিড়লা হাউস যে প্লেস, সেই প্লেসটা এখানে লেখা হয়েছে। তার পরের প্রশ্নগুলিও যদি আমরা লক্ষ্য করি, হোয়ার গান্ধীজিস অ্যাসেস ইমার্জড, দেখো এখানে যেটা বলছিলাম যে আমরা যখন প্রশ্নটি সাজাবো, উত্তরটি সাজাবো প্রশ্নের ছাঁচে, তখন আমরা ওই অক্সিলারি ভার্বটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। এখানে দেখো ডু ডিড ডাজ নেই অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে বি ভার্ব, সুতরাং বি ভার্বটা এখানে আছে এই কারণেই কারণ প্রশ্নটি প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ সেন্সে আছে, তাই আমাদের এখানে কিন্তু ওই ডু ডিড ডাজে যেমন ডাইটা ডিডটা আমরা লিখলাম না, তার পরিবর্তে ডাইটা ডায়েড হয়ে গেল, এখানে কিন্তু সেই ক্ষেত্রটা এখানে কাজ করছে না। এখানে দেখো ওয়্যার ইমার্সড, অর্থাৎ এটা যেহেতু প্যাসিভ ভয়েস আছে বি ভার্ব এবং তারপর দেখো V3 ফর্ম, তাহলে গান্ধীজিস অ্যাসেস ওয়্যার ইমার্সড, তারপর
একটি প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, যেহেতু এগুলি সবই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে উত্তর, ইন এলাহাবাদ। বা পরেরটা, হোয়ার ডিড দ্য রাইটার লিভ, দ্য রাইটার লিভড, এখানেও ডিড লিভ, তার জন্য লিভড হলো ইন প্রিপোজিশন, তারপর উত্তরটি বিগ হাফ মুন আইল্যান্ড। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা এভাবে উত্তর লিখতে পারি। এরপর যদি আমরা পরের যে আরেক ধরনের উত্তর লেখা যায় হোয়ার সাবক্লজ দিয়ে, সেটার দিকে যদি একটু লক্ষ্য রাখি, দেখো হোয়ার ডিড দ্য থ্রি ফ্রেন্ডস মিট, এখানে আমি আবার আগের মতোই সাজিয়ে নিলাম দ্য থ্রি ফ্রেন্ডস মেট। এবার দেখো এখানে আমরা আমাদের প্রিপোজিশন ব্যবহার করার স্কোপ নেই, এর জন্য আমাদের হোয়ার এই সাবক্লজ সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হয়েছে। হোয়ার দে ইউজ টু প্লে ইন দেয়ার চাইল্ডহুড, অর্থাৎ এখানে কিন্তু প্লেসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ যেখানে তারা শৈশবে আগে খেলাধুলা করতো সেখানেই তারা মিট করেছিল। বা আমরা যদি টেক্সচুয়াল কোয়েশ্চেন নিই ক্লাস 12 এর একটি টেক্সট থেকে, 3 কোয়েশ্চেন্স, হোয়ার ডিড দ্য জার সি দ্য হারমিট, এখানেও আমি প্রথমে সাজিয়ে নিলাম দ্য জার স দ্য হারমিট। তারপর দেখো আমরা এখানে প্রিপোজিশনাল ফ্রেজও ব্যবহার করেছি ইন দ্য ফিল্ড। এবার ইন দ্য ফিল্ডটা এটা একটা ভেগ উত্তর হতে পারে, কারণ এটা তো টেক্সচুয়াল, কোন ফিল্ডে, সেটার জন্য আমরা আবার হোয়ার সাবক্লজও ব্যবহার করেছি, দেখো হোয়ার হি ওয়াজ ডিগিং দ্য সয়েল। আবার তার পরের প্রশ্নটা আমাদের ক্লাস 10 থেকে নেওয়া, ক্যাট থেকে, হোয়ার ডাজ দ্য ক্যাট ইমার্জ ইন ইজ ট্রু কালার, দ্য ক্যাট ইমার্জেস ইন ইজ ট্রু কালার ইন দ্য ব্যাকইয়ার্ড হোয়ার হি মিটস হিজ কিন্ডার্ড। অর্থাৎ এখানে দেখো হোয়ার সাবক্লজ আমরা যখন ব্যবহার করব তখন আমরা সাবক্লজ কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স, এখানে কিন্তু শুধু গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ নয়, আমাকে কিন্তু সেন্টেন্সের গঠনটা মেনটেন করতে হবে, যেটা স্টেটমেন্টে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে সাজিয়ে লিখি। হোয়ার এই লিঙ্কিং ওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমার দায়িত্ব অনেক বেড়ে গেল, সেন্টেন্সটা আমাকে লিখতে হবে গুছিয়ে। সেই গোছানোর কাজটা খুব সহজ, ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আমরা যেভাবে সেন্টেন্স লিখি নর্মাল সেন্টেন্স সেভাবেই আমরা লিখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে দিলেই কিন্তু আমার সাবক্লজটা আমার হয়ে যাবে। স্যার যদি এ ব্যাপারে আপনাদের কিছু মতামত স্যার থাকে। এখানে যেটা আমার মনে হয় টেকনিক্যাল একটা ব্যাপার, যেহেতু আমরা আগে ওয়্যারটাকে অ্যাডভার্ব ক্লজ বলেছি, ঠিক, এখানে এই যে ওয়্যার ডাজ দ্য ক্যাট ইমার্জ ইন ইজ ট্রু কালার, এখানটায় এটা স্যার কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হলো না, এটা রিলেটিভ হ্যাঁ স্যার রিলেটিভ ক্লজ হয়ে গেল আর কি। রিলেটিভ ক্লজ হয়ে গেল। অর্থাৎ হোয়ার দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজও করা যায়, প্রয়োজনে কোনো একটা স্থানবাচক কিছুর সাথে বসিয়ে। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা স্যার অ্যাডভার্বিয়াল ক্লজ স্যার, প্রথম কোশ্চেনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রথমটা অ্যাডভার্বিয়াল, দ্বিতীয়টাও অ্যাডভার্ব, না দ্বিতীয়টা নয়, দ্বিতীয়টা এবং তৃতীয়টা হ্যাঁ ওটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। অ্যাকচুয়ালি স্যার রিলেটিভ ক্লজ এখানে করা হয়েছে যেহেতু এখানে আমরা ইন দা ফিল্ড ব্যবহার করেছি, কারণ ইন দা ফিল্ড ব্যবহার করতেই হতো আমার, যেহেতু এটা টেক্সচুয়াল একটা প্রশ্ন, কিন্তু অনেক সময় আসবে যেখানে আমার এখানে আগে হয়তো কোনো নাউন ব্যবহার নাও আমার করতে হতে পারে, সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে এটাকে আমরা ট্রিট করব। এখন স্যার তাহলে যেটা বোধহয় দাঁড়ালো সেটা হচ্ছে, যখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন পাবো, প্রথম আমরা দেখব যে প্রিপোজিশন দিয়ে ব্যাপারটা মেরে দেওয়া যাচ্ছে কিনা। ঠিক, অর্থাৎ ইন বা অ্যাট এটার সাথে কোনো একটা নাউন বসিয়ে উত্তরটা কমপ্লিট করে ছেড়ে দেওয়া যাচ্ছে কিনা। ঠিক, যদি সেটা সম্ভব হয়, যেমন আমার অভিজ্ঞতায় বলছি আমি, ফার্স্ট কোয়েশ্চেনটা হোয়ার ডিড গান্ধীজি ডাই, এখানে বইয়ের মধ্যে খেয়াল করে দেখুন এই জায়গাটার একটা বিস্তারিত বর্ণনা আছে, তাই না? মানে গান্ধীজি ডায়েড, sorry, his relatives and friends stood around him when Gandhiji breathed his last. বেশ একটু বড় বিস্তারিত বর্ণনা আছে। এখন মুশকিল হচ্ছে অনেক সময় ছাত্ররা এই বর্ণনায় প্রভাবিত হয়ে বিরাট একটা ডাইনোসরের লেজের মতো একটা উত্তর লিখলো, কিন্তু স্ট্রাকচারটা ঠিক থাকলো না। এবং এই প্রসঙ্গে স্যার একটা কথা বলি, মানে এই একটু আউট অফ দ্য কনটেক্সট হয়ে যাবে, মানে আমার মনে হয় এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক কনফিউশনও থাকে যে গান্ধীজি ঠিক কোথায় মারা গেছেন, মানে বিড়লা হাউসে মারা গেছেন না অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। ঠিক, না অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, এটা কিন্তু বইয়ের মধ্যে একটু হয়তো আবছা হয়ে রয়েছে, মানে যেহেতু মোটামুটি শর্ট, না শর্ট ডেট কথাটা বলেনি, ডেট নেই, শুধু আছে হি ওয়াজ শর্ট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। yes he was short on his way to the prayer meet to a prayer meeting। আর দ্বিতীয়ত বলা আছে যে যখন তার ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা চারপাশে ঘিরে চুপচাপ দাঁড়িয়ে ছিল, he breathed his last, এই কথাটা দেওয়া আছে। সুতরাং it is clear that he died in Birla House
but he was not shot in the Birla House. ইয়েস Yes. ইয়েস He was going to a prayer meeting. অ্যাকচুয়ালি স্যার On আমি the এই way, he প্রসঙ্গে was shot. স্যার আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ছাত্রছাত্রীদের অনেকের ধারণা আছে যে এসএকিউ এ যেহেতু 2 মার্কস থাকে আমাকে মিনিমাম দুটো সেন্টেন্স ওখানে লিখতেই হবে, আমার প্রশ্নপত্রে যে দুটি লাইন দেওয়া থাকে দুটি লাইন আমাকে পুরো ভরাট করে লিখে দিতেই হবে। আমরা এটাও দেখেছি যে ওখানে জায়গা না হলেও বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারা সাইডে বা উপরে মানে ওই পেপারটার উপরে তাদের লেখার একটা টেন্ডেন্সি থাকে। তো আমরা বলবো যে ইংরেজি কোশ্চেনে একটি কি দুটি ওয়ার্ড লিখলেও কিন্তু উত্তরটি করা যায়। হ্যাঁ, ওখানে পুরো নাম্বারই পাওয়া যায়। এই নয় যে আমার 2 নাম্বার আছে বলে আমাকে 2 নাম্বারের মতো দুটি সেন্টেন্সই লিখতে হবে, সেরকম কোনো কিন্তু হার্ড এন্ড ফাস্ট রুলস এখানে নেই। সুতরাং এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে স্যার। তাহলে স্যার আমরা এবার বোধহয় ওয়েন এর আলোচনায় যেতে পারি। ঠিক। ওয়্যার এবং হোয়েন এর অনেক কিছুই মিল আছে। ওয়্যার এর ক্ষেত্রেও প্রিপোজিশনের ব্যবহার সাধারণত লাগে, হোয়েন এর ক্ষেত্রেও লাগে। এছাড়া হোয়েন এর নিজস্ব কিছু ব্যাপার স্যাপার আছে। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য রয়েছেন শ্রীমতী সঞ্চারী ভট্টাচার্য। দিদিমণি, আপনি যদি এই ব্যাপারে আমাদের একটু আলোকপাত করেন। হ্যাঁ, ওই আপনার কথার সূত্র ধরেই বলি। আপনি যেটা প্রথমে বললেন যে ওয়েন আর ওয়্যার দুটোর মধ্যে অনেক মিল আছে। স্পেসিফিক্যালি স্ট্রাকচারের দিক থেকে কোয়েশ্চেনের আনসার লেখার সবসময় দেখা যায় ম্যাক্সিমামটাই মিল। কেননা এই স্লাইডের ইয়েটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এইখানে সবই স্ট্রাকচারটা সেম রেখে যদি ওয়েনের জায়গায় ওয়্যার বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই সেম স্ট্রাকচারই হয়ে যাবে। প্রথমে যদি স্ট্রাকচারের কথাটা বলি, শুধু ওয়েনের বদলে আমি এখানে ধরলাম ওয়্যার লেখা আছে এবং তারপরে সেম অ্যাজ ভার্বের যেরকম পরপর ভেরিয়াস কাইন্ডস হতে পারে, বিভিন্ন ধরনের অক্সিলারি হতে পারে এবং তারপরে সাবজেক্ট, তারপর রুট ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। তো এইটা হচ্ছে স্ট্রাকচারালের দিক থেকে দেখতে গেলে। এরপর যদি আমি আরেকটা দুটোর মধ্যে সিমিলারিটির কথা বলতে হয় তাহলে বলবো যে ওয়েন আর ওয়্যারের উত্তর লেখার ক্ষেত্রেও কিন্তু দু রকম ভাবেই উত্তরটা লেখা যায়। একটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে এবং একটা হচ্ছে ওয়্যার ক্লজ দিয়ে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে সেটা লেখা যায়, কমপ্লেক্স সেন্টেন্সের মতন করে সেটা তৈরি করে। তো এইখানেও ঠিক একই রকম ভাবে প্রিপোজিশনেও ঠিক দুটো ইউজ আছে, ইন আছে, কখনো অ্যাট আছে, আর যদি ওয়েন ক্লজ হয় তাহলে সেটা আরেক রকম। ওয়েন ক্লজটায় পড়ে যাচ্ছে, আগে প্রিপোজিশনের কথাটা বলি। ওয়েনের ক্ষেত্রেও ঠিক যেরকম দুটো প্রিপোজিশন আমরা ব্যবহার করি, ইন এবং অ্যাট, ওয়্যারের ক্ষেত্রেও দুটো প্রিপোজিশনই ব্যবহৃত হয়। স্যার যদি ওই স্লাইডটা একটু দেখান, ওই ওয়্যারের স্লাইডে আমরা দেখতে পাবো যে ওই দুটো স্লাইডেই দেখুন সিমিলারিটি রয়েছে অনেক। যে ইনটা ব্যবহার করা হয় যখন কোনো সিজন বা এরকম কিছুর ক্ষেত্রে, বা ধরুন কোনো নির্দিষ্ট জায়গার নামের ক্ষেত্রে কিন্তু আমরা তখন আবার অ্যাট বসাচ্ছি। মানে যখন কোনো স্পেসিফিক কি বলবো টাইম বোঝাচ্ছে, নেম অফ দ্য প্লেস বা সরি টাইম, এক্সাক্ট টাইম যখন আমরা বোঝাই সেই এক্সাক্ট টাইমের ক্ষেত্রে আমরা বসাচ্ছি ইন। কিন্তু যখন কোনো এক্সাক্ট টাইম নয়, কোনো সিজনের নাম হতে পারে, কোনো নেম মানে ইয়ার হতে পারে বা মাস হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন বসাচ্ছি। এবং আরেকটা, এটা হচ্ছে প্রিপোজিশনের দিক। কিন্তু আরেকটা ক্ষেত্রে যখন ওয়েন ক্লজটাকে আমরা ইউজ করি, মানে ওটাকে একটা মানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আমাদের তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ওখানে কিন্তু ঠিক প্রিপোজিশন ইউজ করে ওই স্ট্রাকচারটা কিছুতেই করা সম্ভব হবে না। কেননা ওখানে কোনো নির্দিষ্ট জায়গার নাম বা কোনো সময়ের, নির্দিষ্ট সময়ের কোনো কথা বলা নেই। হয়তো সেটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সেটাকে বোঝানো যাচ্ছে আর কি, সেই বোঝানোর জন্যই ওটাকে ওয়েন ক্লজটা আমাদের ইউজ করতে হচ্ছে। মানে পার্টিকুলার কোনো যদি টাইম হয় বা পার্টিকুলার কিছু এর ক্ষেত্রে যেরকম অ্যাডটা ব্যবহার করি, কোনো কিছু স্পেসিফিক বোঝাতে যেরকম অ্যাড ব্যবহার হয়, কিন্তু ইনটা ওয়েনের ক্ষেত্রে হয়তো ওই কোনো সিজনের সময় বা এরকম বোঝাচ্ছে, কিন্তু ওয়েন ক্লজটা আমরা ইউজ করছি কোনো ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এর উত্তরটা এরকম হবে। এবার এক্সাম্পলটা দেখলে সেটা আরো ক্লিয়ার হবে যে প্রথম এই যে এক্সাম্পলগুলো রয়েছে সবকটাই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, কেননা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে প্রথমেরটা at 9:30 AM, যেটা কোয়েশ্চেনটা হচ্ছে when was the prayer in Swami's school, the prayer was at 9:30 AM। এটা কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমটা এখানে বলা আছে আগে থেকে, সেই জন্য এখানে at 9:30 AM দিয়ে আনসারটা হলো। স্ট্রাকচারটা ঠিক একই রকম ভাবে, যেরকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা কিন্তু আমাদের মেনটেন করে লিখতে হবে। মানে এটা একটা আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে খুব ভুল হয়
ওরা কিন্তু অনেক সময় at 9:30 AM the prayer was above the prayer এরকম একটা লিখে দেয়, অনেক সময় উত্তরটা আগে লিখে তারপরে সাবজেক্ট ভার্বটা পরে চলে যায়, কিন্তু সেটা সবসময় মাথায় রাখতে হবে যে সেন্টেন্স কিন্তু সবসময় সাবজেক্ট দিয়েই শুরু করতে হবে, সাবজেক্ট ভার্ব লিখে তারপরে মানে আনসারের এটা পার্টটা। এই অ্যাপ্রোচটা নিলে অনেক সময় ভুল করার সম্ভাবনা বাড়ে। মানে হ্যাঁ। যদি সাবজেক্ট ভার্বটা দিয়ে শুরু করে, এটা নয় যে সাবজেক্ট ভার্ব না দিয়ে প্রিপোজিশন দিয়ে শুরু করা যায় না, কিন্তু হ্যাঁ, সেটা নিরাপদ উত্তর লেখার ক্ষেত্রে এটা খুব বড় ভূমিকা নেয়, তাই না স্যার? হ্যাঁ ঠিক, আমরা যদি এটা মেনটেন করি তাহলে স্যার অন্য উত্তরের ক্ষেত্রেও আমরা এটা দেখব। হ্যাঁ, কারণ আমরা দেখি ঠিক। যে অনেকে সেন্টেন্সটা সাজায় না, ওই WH ওয়ার্ডের ক্ষেত্রে WH ওয়ার্ডের জায়গায় ওটা বসিয়ে দিয়ে বাকিটা লেখে। বাকিটা লেখে। হ্যাঁ, তাতে কি হয় স্যার, তাতে ওই ভার্বের যে পজিশন গুলো, যেটা কোশ্চেনে আমার পজিশন অক্সিলারি ভার্ব থাকলে ওটা সাবজেক্টের আগে থাকে, ওরা ঠিক ওইটাই করে ফেলে। ওরা ঠিক। স্টেটমেন্ট লেখার সময়ও কিন্তু কোশ্চেনের স্ট্রাকচারটা লিখে কোয়েশ্চেন ফেলে, ফরম্যাটে চলে যায়। কোশ্চেন ফরম্যাটে চলে যায়। তাছাড়া আরেকটা বড় জিনিস হচ্ছে প্রিপোজিশন দিয়ে যদি আমি সেন্টেন্সটা শুরু করি, তাতে দাঁড়াচ্ছে যে প্রিপোজিশনের সাথে আমি যে নাউনটা বসাচ্ছি সেটা কিন্তু আর বাক্যের সাবজেক্ট হতে পারছে না, না না, তাই না? মানে ইন দা স্কুল যেই বললাম হুম, হুম, তখন হুম। আমাকে একটা দেয়ার আর এত হুম, স্টুডেন্টস এরকম হুম, কিছু একটা হুম, বলতে হবে, হুম, হুম, এই বোধটা অনেক সময় কাজ করে না। কাজ করে না, ঠিক। সেজন্য দ্য স্কুল হ্যাজ হুম, এরকম হুম, করে হুম, যদি হুম, আমি লিখি হুম, তাহলে হুম, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অনেক কম থাকে, ঠিক। হ্যাঁ স্যার, মানে ম্যাডাম। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুব মানে হয় দেয়ার আর দেয়ার ইজ বা ইট ইজ এই হ্যাঁ ধরনের হ্যাঁ হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ গুলো হ্যাঁ লেখাতে ওদের একটা হ্যাঁ বিশাল হ্যাঁ ভুল দেখতে পাওয়া যায়। মানে হ্যাঁ ইট হ্যাঁ ইজ হ্যাঁ, রেইনিং এ কেন ইট বসানো হচ্ছে, হুম, মানে হুম, ওটা আবার হুম, একটা সম্পূর্ণ অন্য টপিক চলে যাবে, বাট ওটা ওদের একটা খুব ভুল হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি ঠিক। তাহলে আবার এই প্রিপোজিশনে এখানে ফিরে আসি ওয়েনে। তো আগের গুলো দেখছিলাম যে আমরা ইন বা অ্যাট ইউজ করছি, এবং ইন দিয়ে আর এর আগের স্লাইডে দেখেছিলাম আমরা যে সামার সিজন বোঝানো হয়েছিল সেই জন্য ইন ইউজ হয়েছিল, এবং তারপরেরটাতে আবার অ্যাট ইউজ করা হয়েছে যেহেতু ওটা একটা পার্টিকুলার টাইমের কথা বলা হচ্ছে, অ্যাট দি অ্যাডভেন্ট অফ দ্য স্টার্ট অফ দ্য উইন্টার, মানে ঠিক একটা নির্দিষ্ট সময় উইন্টার শুরু হচ্ছে সেই জন্য এখানে অ্যাট বসেছে। এবার তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ওয়েন ক্লজের ইউজের ক্ষেত্রে এবার যদি উত্তরগুলো দেখি, সেই উত্তরগুলোতে দেখবো সবকটাই কোনো একটা ঘটনার কথা বোঝানো হচ্ছে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়েন ওয়াজ গান্ধীজি শট, গান্ধীজি ওয়াজ শট ওয়েন হি ওয়াজ অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, বা ওয়েন হি ওয়াজ গোয়িং টু আ প্রেয়ার মিটিং। এবার কখন তাকে গুলি করা হয়েছিল না, যখন তিনি প্রেয়ার মিটিং এ যাচ্ছিলেন, মানে এক্সাক্ট কোনো পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম মেনশন নেই, ঠিক, পয়েন্ট অফ টাইম হ্যাঁ, নেই। সেই জন্য এখানে কিন্তু এই ওয়েন ক্লজটা ইউজ করতেই হবে, এটা এখানে কোনো রকম ভাবে অ্যাট বা ইন দিয়ে কিছুতেই ইউজ করা যাবে না, এখানে ওয়েন ক্লজটা দিয়ে ইউজ করতে হবে, এবং সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে আর কি, মানে সাবঅর্ডিনেট ক্লজের যেরকম ভাবে কমপ্লেক্স সেন্টেন্স হয় ওটা মাথায় রেখে হ্যাঁ, করতে হবে। বিশেষ করে ম্যাডাম যদি ওরা হোয়েন ফেলে দেয়, মানে ওয়েন ওয়াজ গান্ধীজি শট, গান্ধীজিকে শট করা হয়েছিল যখন, এরকম একটা তো হুম ওদের হুম মাথায় হুম খেলবে। হুম হ্যাঁ যেই হোয়েন চলে এলো তার মানেই একটা ক্লজ বসাতে হবে। হুম, হ্যাঁ অবশ্যই। যতক্ষণ আমি WH ওয়ার্ডটা ফেলছি না, মানে ওয়েন বা ওয়্যার এটা ফেলছি না, ততক্ষণ যদি অন্য কোনো রাস্তায় সেটা সম্ভব হয় তো হলো, হুম, যদি যেটা আপনি বলছেন যে প্রিপোজিশন দিয়ে যদি সম্ভব হয় তো হলো, কিন্তু যেই ওটা ফেলে দিল, বা আরেকটা হচ্ছে দ্যাট, that, দ্যাটের পরেও যখন আর কিছু লিখতে হবে তখন সেটা ক্লজে আনতে হবে, হুম, এইটা অনেক হ্যাঁ, সময় মানে অনেকের মধ্যে কাজ করে না। ওই লিঙ্কিং ওয়ার্ড গুলো থাকা মানেই আমার মনে হয় ওদের একটা হ্যাঁ, জিনিস একটা মাথায় ক্লজ আনতে ক্লিয়ারলি, হবে। হ্যাঁ লিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেই আসে, সেটা ওদের একটু হুম। ক্লিয়ারলি মাথায় যদি রাখে তাহলে অতটা ভুল হবে না। যেমন এখানে যিনি- ওরা ওরা লিখতে পারতো গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, হ্যাঁ সেটাও ঠিক হ্যাঁ হতো, হ্যাঁ এটাও ঠিক হতো। সেখানে প্রিপোজিশন দিয়ে ঢুকে গেল, হ্যাঁ 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 হুম, কিন্তু যেই হোয়েন ফেলে দিল তখন কিন্তু ছবিটা পাল্টে যাবে। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, তো আমার পরের উদাহরণটা যাই যে when did Roger try to snatch Mrs. Jones's purse? Roger tried to snatch Mrs. Jones's purse when she was returning home at night. এখানেও এরকম ভাবে উত্তরটা যদিও দেওয়া হয়েছে, এটাতেও পার্টিকুলার টাইমের বদলে এরকম ভাবে লেখা হয়েছে যদিও, কিন্তু এটা এক্ষেত্রে আমার মনে হয় এটা প্রিপোজিশন দিয়েও উত্তরটা লেখা যেত যে মিসেস জোনসেস রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনসেস পার্স at 11 PM, হয়তো লিখলেও সেটাও হয়তো ভুল হ্যাঁ, হবে ওটা না। লেখা যেত। হ্যাঁ দেখা যেত। হ্যাঁ, বা এবং এটা অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট স্যার, ক্লজ দিয়েও, অ্যাকচুয়ালি স্যার আমরা এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো জাস্ট ওদের ওই ইউসেজ গুলো দেখানোর জন্য। দেখানোর হ্যাঁ, জন্য, হ্যাঁ, ঠিক। জাস্ট মানে ওইগুলো দেখানোর কত জন্য রকম ভাবে লেখা যায়, কত রকম ভাবে লেখা হ্যাঁ যায়। হুম। তো এটা কিন্তু সেটা ওয়েন ক্লজ দিয়ে করা হলো যে when she was returning home at night, সেক্ষেত্রে at nightটা মেনশন করাটা অবশ্যই দরকার।
আর লাস্ট এখানে যে এক্সাম্পলটা রয়েছে, when is the gold complexion of the sun dimmed, তার উত্তরে দেখলে আমরা দেখতে পাবো the gold complexion of the sun is dimmed when the sky is overcast বা when the sky is covered with clouds। মানে এক্ষেত্রে কিন্তু উত্তর এবং প্রশ্ন দুটোই প্যাসিভ ভয়েসে আছে। অবশ্যই when এর ক্লজটা তো থাকছেই, কিন্তু এটাতে আরো বেশি করে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে কোয়েশ্চেনটা রয়েছে এবং তার উত্তরটাও প্যাসিভ ভয়েসেই দিতে হবে। সেক্ষেত্রে যদি ওই স্কাই এর পরে ইজটা না দিয়ে স্কাই কভার্ড করে দেয় তাহলে মানেটা ঠিক উল্টো হয়ে যাবে। মানে স্কাই তো নিজে নিজে হয়নি বা সানও নিজে নিজে ডিম হয়ে যায়নি, তো সেক্ষেত্রে সানের পরে ইজ আর স্কাই এর পরে ইজ, এই দুটো ইজ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ যেহেতু এটা প্যাসিভ সেন্সে রয়েছে। ঠিক। এবারে স্যার আমরা যদি একটু হোয়াই নিয়ে আলোচনা করতে পারি। এবার হোয়াই নিয়ে আমরা আলোচনায় আসি। তবে এখানে সবার আগে বলবো যে হোয়াইটা কিন্তু একটু আরো অনেক ধরনের ভাবনা চিন্তা এর মধ্যে আসতে পারে। যেমন একটা মজার উদাহরণ একটু দিই, যে একটি ছেলে, তাকে বলা হলো যে তুই স্কুলে যাস কেন? তা সে উত্তর দিল যে তাকে ঠেলে স্কুলে পাঠানো হয়। That is somebody pushes him out of his house. আর স্কুলে তুই যাস কেন? আড্ডা মারতে যাই। ভালো ছেলে হলে বলবে পড়তে যাই। তা খেয়াল করে দেখুন যে যদি স্কুলে যাওয়াটাকে আমরা মাঝখানে রাখি তাহলে ঠেলা মারাটা আগে, তাই তো? আর পড়ছে বা খেলছে বা আড্ডা দিচ্ছে সেটা হচ্ছে পরে। প্রথমটা একটু বিস্তারিত ভাবে লিখতে হয়, মানে তার জন্য যে স্ট্রাকচারটা লাগে সাধারণত, বিকজ দিয়ে সাধারণত ছাত্রছাত্রীরা লেখে। আর ওভাবে যদি ভাবে, অর্থাৎ পরে কি হচ্ছে, তাহলে কিন্তু লেখাটা সবচেয়ে সোজা। কারণ স্রেফ একটা টু দিয়ে তারপরে রুট ভার্বটা মানলি বা মূল ক্রিয়াটা মানলি উত্তরটা হয়ে গেল। লাইক when do you go to school, why do you go to school? I go to school to play, to chat, to study. সেজন্য আমরা আমাদের হোয়াই এর আলোচনাটাকে এই দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে পরে কি হচ্ছে সেটা নিয়ে, আর আরেকটা হচ্ছে আগে কি হয়েছিল সেটা নিয়ে। এখন আমরা এখানটা একটু দেখে নিই। Why did Mrs. Jones shake and kick Roger? রজারকে মিসেস জোনস ওই ঝাঁকুনি টাকুনি দিয়েছিল এবং কষিয়ে একটা লাথি মেরেছিল। কেন? মিসেস জোনস shook and kicked Roger to immobilize him, মানে তাকে নিশ্চল করে দেওয়ার জন্য। Why does a man in distress look for somebody? দেখো স্ট্রং রুটস থেকে প্রশ্নটা করা হয়েছে। A man in distress looks for somebody to get him out of trouble. Why did Swami pretend the headache? Swami pretended the headache to avoid school. অর্থাৎ টু দিয়ে যদি আমি সঠিক ভার্বটা ঠিক জায়গায় বসাতে পারি, কিছুই না, ভার্বটার রুট ফর্মটা শুধু আমাদের লাগছে, মানে মূল ক্রিয়া, যেটাকে সুদীপ্ত স্যার বারবার V1 বলেন। এই V1টা যদি আমি বসাতে পারি তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাচ্ছে। মানে স্টুডেন্টদের অবশ্যই মনে রাখা দরকার যে টু এর পরে কখনোই ভার্ব ফর্মের কোনো চেঞ্জ হয় না। টু এর পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্মটাই বসে, 99.9 রেকারিং পার্সেন্টে এটা হয়। দু চারটে ফ্রেজের ক্ষেত্রে একটু উল্টোপাল্টা ব্যাপার আছে, লুক ফরওয়ার্ড টু বা এই ধরনের গুলোতে আসে, আর সেগুলো ততটা লাগে না। হ্যাঁ, এবার সুদীপ্ত স্যার আপনাকে একটু অনুরোধ করছি, আপনি যদি ওই স্কুলে যাওয়ার আগের দিকটা, অর্থাৎ ঠেলা খাওয়া বা লাথি খাওয়া, এই দিকটা একটু আলোচনা করেন। হ্যাঁ স্যার, আপনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে ছাত্রছাত্রীদের আরো সহজ করে দিলেন উত্তর লেখার ক্ষেত্রে। যে আমার কোনো অ্যাকশন যদি হয়, সেই অ্যাকশনের কারণটা যদি ওই অ্যাকশনটি ঘটার আগে ঘটে, তাহলে আমি বিকজ বা সাবক্লজ দিয়ে আমরা সেন্টেন্সটি লিখবো, উত্তরটি লিখবো। আর যদি সেই অ্যাকশনের পরে কোনো কারণ থাকে তার জন্য অ্যাকশনটা করতে হচ্ছে, সেটা আমরা সবসময় ওই টু প্লাস রুট ভার্ব দিয়ে লিখবো। এখন স্যার আমরা যদি ঠিক আগের কারণটা দেখি, তাহলে আমরা এটা নিয়ে
হোয়েন বা হোয়ার এর ক্ষেত্রেও একই আলোচনা করলাম যে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করতে হবে। ওখানে যেমন হোয়ার ক্লজ বা হোয়েন ক্লজ ব্যবহার হয়েছে, এখানে আমরা যেটাকে বলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, সেই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন আমাকে ব্যবহার করতে হবে। আমরা যদি কোশ্চেনে সরাসরি চলে যাই, হোয়াই ডিড দ্য ক্রাউড গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য বিড়লা হাউস, এটা আমাদের ক্লাস 10 থেকে নেওয়া। দ্য ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য বিড়লা হাউস, এটা আমার প্রশ্নের ছাঁচে আমি প্রথমে স্টেটমেন্টটা লিখলাম। এই স্টেটমেন্টের রিজনটা অবশ্যই তাদের যে গ্যাদার হওয়া, ক্রাউডের গ্যাদার হওয়া তার আগে কিছু ঘটেছিল, তার জন্যই তারা গ্যাদার হয়েছিলেন। তো তার জন্য যেটা আমরা আলোচনা করছিলাম স্কুল যাওয়ার যে উদাহরণটা, অর্থাৎ কারুর দ্বারা লাথি খেয়ে বা ফোর্সফুলি তাকে স্কুল যেতে হলো, ঠিক সেরকম ভাবে আমরা এখানে বিকজ এই যে আমরা ওয়ার্ডটি ব্যবহার করলাম এবং তারপর আমাদের সেন্টেন্সটি আবার সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবেই গুছিয়ে লিখতে হবে। দে ওয়ান্টেড টু হ্যাভ দ্য লাস্ট গ্লিম্পস অফ বাপুজি, বা দে ওয়ান্টেড টু সি বাপুজি ফর দ্য লাস্ট টাইম। তো অর্থাৎ আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই সাবক্লজ দিয়ে উত্তর লিখছি, আমি আগেও বললাম যে সাবক্লজ ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স, আমার কিন্তু পার্ট অফ সেন্টেন্স, মানে পার্ট অফ লং সেন্টেন্স, কিন্তু ইট ইজ ইটসেলফ আ সেন্টেন্স, দো ইনকমপ্লিট বাট ইট ইজ এ সেন্টেন্স। তাহলে কি করতে হচ্ছে, আমাকে বিকজ এই লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করে আমাকে আবার কিন্তু সেই সেন্টেন্স যেমন আমরা স্ট্রাকচারে করেছি, বা আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করার আগে প্রশ্নের ছাঁচে যেমন লিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানেও কিন্তু আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে ইনফরমেশন নিয়ে এখানে বসাতে হবে। এখানে একটা কথা স্যার আমরা বারবার লক্ষ্য করি যে বিকজ এই স্পেলিংটা আমাদের খুব মিস্টেক্স হয়। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন খাতায় আমরা পাই ভীষণ ভাবে যে বিকজ অনেকে এর ইউ এর জায়গায় ও করে দেয়, বা শুধু মানে এর জায়গায় ও করে, এস ই লাস্টে ইটা থাকে না। সেক্ষেত্রে আরেকটা অপশন ছাত্রছাত্রীদের কাছে আছে, যদি আমি বিকজ বানানটা কনফিউজ হয়ে যায় পরীক্ষার হলে, তাহলে আমরা অ্যাজ ব্যবহার করেও কিন্তু সেন্টেন্সটা লিখতে পারি। হ্যাঁ, অর্থাৎ বিকজ এর থেকে অ্যাজ এর বানানটা আরো পরিষ্কার, যদি না এ ডবল এস না লিখে ফেলে, তাহলে আবার মানেটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। হ্যাঁ, শুধু অ্যাজ লেখাটা খুবই সহজ ছাত্রছাত্রীদের কাছে। তো ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদের যদি বিকজ বানানটা ভুল হওয়ার কথা নয়, যদি ভুল হয় তাহলে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। এখন অনেক ছাত্রছাত্রী হয়তো এটা প্রশ্ন করতে পারে যে আমরা অ্যাজ সাবক্লজটা মেন ক্লজের আগে বসাবো না পরে বসাবো। আমরা এক্ষেত্রে বলবো যে তোমাদের সুবিধার্থে তোমরা সবসময় পরেই বসাবে, কারণ কি প্রশ্নের ছাঁচে তাহলে উত্তরটা লিখতে তোমাদেরই সুবিধা হবে। আমরা বারবার বলছি যে প্রশ্নের ছাঁচে উত্তর লেখো, তাহলে তোমাদের কিন্তু এই যে নাম্বার খোয়ানোর কোনো চান্সেস তুমি এক্সামিনারকে দিচ্ছ না। আমরা যদি স্যার পরের প্রশ্নটা, তবে স্যার আমার যেটা মনে হয়, আমরা বললাম ঠিকই অ্যাজ নিশ্চয়ই সবচেয়ে নিরাপদ, তবে অনেকেই রিফ্লেক্স অ্যাকশনে বিকজের দিকেই ঝোঁকে। ঠিক ঠিক, কারণ ছোট থেকে বিকজ দিয়েই লিখে এসেছে। হ্যাঁ, কাজেই ওইটা একটু বিকজের বানানটা একটা অপশন তাদের কাছে মানে আমরা বলে দিলাম, বলে দেওয়া আর কি, অবশ্যই বিকজ বানানটা তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে যে আমরা ওখানে ভুলটা করব না, কারণ ভুল হয়ে গেলে ওই ওয়ার্ডটা তো মিনিংলেস হয়ে যাচ্ছে, ওই ওয়ার্ডটার কোনো মিনিং থাকছে না, যার ফলে আমি সঠিক ইনফরমেশন লিখলেও এক্সামিনার যদি মনে করেন তোমাকে ফুল মার্কস নাও দিতে পারেন। সুতরাং আমি কোনো স্কোপ দেবো না এক্সামিনারকে নাম্বার যাতে উনি কম দেন বা আমাকে কেটে নেন। আমরা পরের উদাহরণটা একই রকম, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান হাইড ইন দ্য বুশ, দ্য বিয়ার্ডেড ম্যান হিড ইন দ্য বুশ, আমি প্রশ্নের ছাঁচে উত্তরটি লিখলাম, তারপর হোয়াই এর জায়গায় আমি বিকজ দিয়ে হি প্ল্যান্ড টু কিল দ্য জার। অর্থাৎ এগুলো সবই টেক্সচুয়াল কোশ্চেন, যারা 12 এর ছাত্রছাত্রী তারা বুঝতে পারছো কোন টেক্সট থেকে নেওয়া। আমাদের বলার উদ্দেশ্য একটাই যে হোয়াই দিয়ে প্রশ্ন করলে তোমাদের ওই রাহুল স্যার যে উদাহরণটি বললেন ওই উদাহরণটি যদি মনে রাখো, খুব সহজ উদাহরণ, ওই উদাহরণ মনে রাখলেই তোমরা কোথায় টু ব্যবহার করে রুট ভার্ব দিয়ে উত্তরটি লিখবে বা কোথায় বিকজ বা অ্যাজ সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে লিখবে, আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। স্যার যদি কিছু বলার থাকে, আপনাদের সময় খুব কম আমাদের। হ্যাঁ, আমাদের সময় হাতে খুব কম। আমরা হু, হোয়াট, when, where, why, how নিয়ে আলাদা করে আমরা একদিন আলোচনা রেখেছিলাম। এই সব মিলিয়ে মিশিয়ে WH ওয়ার্ড গুলো নিয়ে আমাদের আলোচনা হলো। আমরা এর পরে একদিনই আলোচনায় বসবো SAQ নিয়ে। We are going to have one more presentation on SAQ. That is, we are going to concentrate on that day on some special structures.
ঠিক। ওই দিন আমরা বিশেষ কিছু স্ট্রাকচার যেটা স্পেশাল, যেটা পরীক্ষায় কিন্তু বেশ আসে, কিন্তু ঠিক এই ছাঁচে সেগুলোকে ফেলা যায় না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ক্লাসে অনেক সময় শোনো হোয়াট মেক্স ইউ লাফ, হাসছো কেন? তার মানে হোয়াট মেক্স এটা হোয়াই এর কাজ করছে। হোয়াই এর কাজ করছে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে, কবি কি বলতে চাইছেন? হুম। What does or whom does Bapu refer to? বা স্যার অনেক সময় আমাদের পোয়েম থেকেও আসতে পারে এই রকম যে যে কতগুলো ধরনের প্রশ্ন আসে, স্যার হোয়াই ডু ইউ থিঙ্ক বা হাউ ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, why do you think, বা হাউ ডু ইউ থিঙ্ক এই ধরনের যে আসতে পারে, বা প্রশ্নগুলো, অ্যাকর্ডিং টু এগুলোকে দিয়ে আমরা যেগুলো কিভাবে থাকে, সামলাবো? অ্যাকর্ডিং টু দিয়ে, ইয়েস, হ্যাঁ অ্যাকর্ডিং টু দিয়ে আসে। হুম হুম, এইরকম একটা তালিকা তোমাদের সামনে আমরা হাজির করব এবং সেটা নিয়ে আমরা টেক্সট ভিত্তিক কিছু প্রশ্ন আলোচনা করব। আপাতত আমরা বিদায় নিচ্ছি। We are taking leave of you for the time being, and before we sign off, our customary request to you as always, please subscribe to our YouTube channel, English Teachers Trio. If you want to send your queries, any suggestion, any kind of constructive criticism, you can do so through the WhatsApp numbers you have in place. Now, before we leave, let us remind ourselves that we have to stay apart, stay home, and stay safe. After all, that is the mantra of the hour. And Sudipto sir, thank you. Sanchari ma'am, thank থ্যাংক ইউ you. স্যার, আপনাকেও ধন্যবাদ। And let me take the privilege of thanking myself. Let's say goodbye to each other.